মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা রেজওয়ান হারুন যুক্তরাজ্য থেকে দেশে ফিরে এখন আত্মগোপনে অবস্থান খতিয়ে দেখা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভিন্নমত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করে গণতন্ত্র ধ্বংস করেছে সরকার, মন্তব্য বেগম জিয়ার। বললেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে আনা হবে গণতন্ত্র। রোজায় ডাল ছোলার দাম বাড়বে না, সরকারের এমন ঘোষণার সঙ্গে মিল নেই বাস্তবে। সংকটের গুজব রটিয়ে দাম বাড়াচ্ছে আমদানিকারকরা, দাবি পাইকারদের। মনিটরিং পরামর্শ। আসছে অর্থবছর থেকে রেমিটেন্স পাঠাতে লাগবে না বাড়তি টাকা, জানালেন অর্থমন্ত্রী। থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। এবং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ ৪ বাংলাদেশি নিহত, তাদের বাড়ি ফেনী ও দিনাজপুরে। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা রেজওয়ান হারুন দেশে ঢুকেছেন বলে জানিয়েছে বিশ্বস্ত সূত্র। এখন সে আত্মগোপনে রয়েছে বলেও জানায় সূত্রটি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রেজওয়ানুল হারুন আসলেই দেশে এসেছেন কিনা তা তদন্ত করে দেখা হবে। সূত্র জানাচ্ছে, বৃহস্পতিবার সকাল 8:30টায় যুক্তরাজ্য থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রেজওয়ান হারুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ঢুকে আত্মগোপন করেন। সূত্রটি আরও জানাচ্ছে, জঙ্গি অর্থায়ন ও সদস্য সংগ্রহের অভিযোগে গত কয়েক বছর ধরেই নজরদারিতে ছিল সে। সূত্র আরও জানিয়েছে, 2002 সালে জেএমবি, হুজিবি, আনসারুল্লাহ বাংলা টিম ও হিজবুত তাহরিরের সমন্বয়ে বৈশ্বিক জঙ্গি সংগঠন আল কায়েদার ভাবাদর্শে গঠিত জামায়াতুল মুসলিমিন সংগঠনের ব্যানারে জঙ্গি তৎপরতা শুরু করে রেজওয়ান হারুন। রেজওয়ানি মাদ্রাসা ছাত্রদের বদলে সাধারণ শিক্ষা ও ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থীদের জঙ্গি বানানোর কৌশলের প্রবক্তা। তার বিরুদ্ধে রয়েছে জঙ্গি অর্থায়নের অভিযোগও। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন নামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জঙ্গিবাদে ভেড়ানো এবং কলাবাগানের একটি প্রতিষ্ঠানে শারীরিক প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সূত্রটি আরও জানিয়েছে, রেজওয়ান হারুনের 2টি বৈধ পাসপোর্ট রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গি নেতা রেজওয়ান হারুনের অবস্থান জানার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। সবই নজরদারিতে আছে, কোনো কিছুই আমরা সন্দেহ করে আমরা উড়িয়ে নেই না। আমরা যেটাই মনে করি যে এখানে কাজ করতে হবে, আমাদের কাজ করছে। আমাদের গোয়েন্দারা, আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনী সবাই অত্যন্ত সক্রিয়, তারা সফলতার সঙ্গে কাজ করছে। সূত্রটি আরও জানায়, 2006 সালে জঙ্গি সদস্য সংগ্রহের জন্য অন্য জঙ্গি নেতাদের নিয়ে লেকহেড গ্রামার স্কুল প্রতিষ্ঠা করে রেজওয়ান হারুন। এই স্কুলের নিখোঁজ শিক্ষক ফারজাদ হক তুর্য, রাজীব করিম কারাগারে বন্দী জঙ্গি নেতা জসিমউদ্দিন রহমানি, ব্লগার রাজীব হায়দার হত্যায় অভিযুক্ত রেজওয়ান আজাদ রানা এবং ব্রাক ইউনিভার্সিটির পলাতক শিক্ষক ডক্টর রেজাউল রাজ্জাক এই জঙ্গির সহযোগী বলেও জানিয়েছে সূত্রটি। এবছর 27শে জানুয়ারি ঢাকা থেকে যুক্তরাজ্য যান রেজওয়ান হারুন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ভিন্নমত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করে সরকার গণতন্ত্র ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাব মিলনায়তনে আয়োজিত বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ শীর্ষক জাতীয় সেমিনারের শেষ সেশনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। শিক্ষাদানের মৌলিক লক্ষ্যকে পদদলিত করা হয়েছে বলে মন্তব্য করে বেগম জিয়া আরও বলেন, আত্মতুষ্টির কারণে পাশের হার বাড়িয়ে শিক্ষার মানের অবনতি ঘটিয়েছে সরকার। শিক্ষা মানুষকে গণতন্ত্রের প্রতি, ভিন্ন মতের প্রতি, ভিন্ন মত প্রকাশের প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয়। কিন্তু দুঃখজনক হলেও ক্ষমতাসীন সরকার শিক্ষার এই মৌলিক লক্ষ্যকে পদদলিত করছে। তারা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার দাবি করলেও দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে। বিভিন্ন মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করেছে। একথা আজ স্বীকার করতে হবে। আত্মতুষ্টির কারণে পাশের হার বাড়িয়ে আমাদের শিক্ষার মানের প্রবল অবনতি ঘটেছে। এই অবস্থা কাটিয়ে উঠতে না পারলে আগামী দিনে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হবে। আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সুপারিশ করবে আওয়ামী লীগ। শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেন। তিনি বলেন, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচনকালীন সরকার যেভাবে দায়িত্ব পালন করে সেভাবেই দায়িত্ব পালন করবে শেখ হাসিনার সরকার। অন্যান্য গণতান্ত্রিক দেশে
যেভাবে নির্বাচনকালীন সরকার দায়িত্ব পালন করে, বাংলাদেশও শেখ হাসিনা সরকার সেভাবেই দায়িত্ব পালন করে। নির্বাচন হবে নির্বাচন কমিশনের মাধ্যমে। শেখ হাসিনা সরকার সংবিধান সম্মতভাবে রুটিন ওয়ার্ক করবে, নির্বাচন কমিশনকে সহায়তা দেবে। ইভিএমের মতো ভালো পদ্ধতি এরও বিরোধিতা বিএনপি করে যাচ্ছে। আমরা মনে করি ইভিএম পদ্ধতি অত্যন্ত ভালো। এই পদ্ধতিতে ইলেকশন হলে নির্ভুল রেজাল্ট পাওয়া যাবে। মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম অভিযোগ করেন, 2001 সালে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে বিএনপি সারা দেশে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস কায়েমের পাশাপাশি দেশকে মাদকের অভয়ারণ্য করে গড়ে তুলেছিল। শনিবার বিকেলে লালবাগ বিভাগ পুলিশ আয়োজিত মাদক ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে তারা কথা বলেন। আমরা একটা সামাজিক আন্দোলন করতে চাই। আমরা পুলিশের অ্যাকশনের সঙ্গে সঙ্গে আমাদের আইজিপি সাহেব তো বলেছেন কি কঠিন তিনি ব্যবস্থা নিচ্ছেন। আমরাও বলছি, এই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি যে কেউ যদি আমাদের যুব সমাজকে ধ্বংসের জন্য এই মাদকের ব্যবসা করেন তাহলে তার পরিণাম কিন্তু ভয়ানক হবে, সেটা আমরা বলে যাচ্ছি। আমরা কিছুতেই আমাদের যুব সমাজকে ধ্বংস করতে দেব না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 96 সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর মাদকের বিরুদ্ধে জিহাদ শুরু করেছিলেন। তারপর 2001 সালে আবার ক্ষমতার পথ পরিবর্তন হওয়ার পর 2001 সালে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর বিএনপি এবং জামাত আবার বাংলাদেশকে মাদকের অভয়ারণ্য এবং সন্ত্রাসকে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস তখন শুরু করেছিল। সমাজকে বাঁচাতে হলে, এই সমাজকে শুদ্ধ করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং এই মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সচেষ্ট হয়ে একযোগে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রবাসের সময় আরো থাকছে, অচিরেই বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের 11তম দেশ হবে বাংলাদেশ। হার্ভার্ডের সেমিনারে বক্তারা। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশকে আরও ভূমিকা রাখার আহ্বান যুক্তরাষ্ট্রের। পর্যাপ্ত ছোলা ও ডাল আমদানি হওয়ায় আসছে রমজানে এসব পণ্যের দাম বাড়বে না। বাণিজ্য মন্ত্রণালয়ের এমন ঘোষণার সঙ্গে বাস্তবের মিল নেই। রমজান শুরুর 2 সপ্তাহ আগেই পাইকারি বাজারে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে 5 থেকে 7 টাকা। বাজার বিশ্লেষকরা বলছেন, প্রতি মৌসুমে কিছু পণ্য নিয়ে পুঁজি সংধানীদের সিন্ডিকেটের শিকার হন ভোক্তারা। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, সঠিক সময়ে টিসিবি দায়িত্বশীল ভূমিকা না নেয়ায় ভোগান্তি আরও বাড়ে। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। এমন চিত্র রাজধানীর সাভারের নামা বাজারে। ছোলা, ডাল সহ নিত্যপণ্যের পাইকারি বাজার হিসেবে সমাদৃত এ বাজারে কোনো সংকট নেই এসব পণ্যের। তবুও রমজান শুরুর প্রায় 2 সপ্তাহ আগেই কেজিতে 5 থেকে 7 টাকা বেড়ে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 79 থেকে 84 টাকায় এবং আগের দামেই মসুর ডাল বিক্রি হচ্ছে 62 থেকে 99 টাকায়। পাইকাররা বলছেন, এসব পণ্যের সংকট রয়েছে বাজারে। পর্যাপ্ত আমদানি নেই আর কি। এলসিটা যে শিপ আগে অর্ডারও থাকতো ওরকম ভাবে শিপ অর্ডারও নেই আর কি। চিটাগাংই বেশি। খাতুনগঞ্জের বাজার হইলো, ওটা হলো মেন বাজার। ওখান থেকে আমরা কিনা আমরা এখানে আইনা 20 পয়সা 8 আনা 10 পয়সা লাভে বিক্রি করি। বাণিজ্য ব্যবস্থা যখন ইঙ্গিত করে তখন দাম বেড়ে যায়। তেল, চিনি, ছোলা, উনি যে কয়েক আইটেম বলছে ওই কয়েক আইটেমের দাম বাড়ে। বিশ্বের বিভিন্ন দেশে উৎসবকে সামনে রেখে পণ্যের সরবরাহ যেমন বৃদ্ধি পায় তেমনি দামও কমে আসে। তবে বাংলাদেশের চিত্র বরাবরই ভিন্ন। আসছে রমজানকে সামনে রেখে এসব বাজারে বিভিন্ন ডালের দাম স্বাভাবিক থাকলেও বৃদ্ধি পাচ্ছে ছোলার দাম। খুচরা বাজারে চিত্র আরো ভয়াবহ। প্রায় 20 থেকে 30 টাকা বেশিতে বিক্রি হচ্ছে এসব পণ্য। গত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা যায় দাম বৃদ্ধির মিশ্র প্রবণতাও। অর্থনীতিবিদরা বলছেন, পণ্য নিয়ে রাজনীতি করাই দাম বৃদ্ধির মূল কারণ। এছাড়া আমদানি করা ছোলা পর্যাপ্ত পরিমাণে বাজারে সরবরাহ করা হচ্ছে কিনা তা মনিটরিং করারও পরামর্শ দেন তারা। আমার মনে হয় না কোন একটা রমজান পাবো যেখানে একটা পণ্যের দাম নিয়ে সমস্যা হয় নাই। দাম বেঁধে আপনি দাম ধরে রাখতে পারবেন না। দাম ধরে রাখার উপায়টা হলো যে সরকার যদি দেখে যে কোনো শর্টেজ আছে সাপ্লাই বা কোনো একটা আপনার
মানে বাজারে কোনো একটা অংশ থেকে আপনার সরবরাহ কম দিচ্ছে, তাহলে সরকারের নিজে সরবরাহ বাড়াইতে হবে। এদিকে সক্ষমতা বাড়াতে টিসিবিকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। এটাকে আমলা নির্ভরতার থেকে বের করে কোনো সৎ ব্যবসায়ীকে টিসিবির প্রধান করে লাভ নয় ক্ষতি নয় এই ভিত্তিতে টিসিবি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় এবং সরকারি ক্রয়ের যে নিয়ম নীতি তার বাইরে রেখে যদি টিসিবি পরিচালনা করা হয় তাহলে দেশের মানুষ উপকৃত হবে বলে আমার ধারণা। নিত্যপণ্যের চাহিদা মেটাতে একটি অংশ আমদানি করে টিসিবিকে সারা বছর বিক্রি করার পরামর্শ ক্যাবের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকাররা বলছেন, পর্যাপ্ত আমদানির পাশাপাশি মজুদ থাকা সত্ত্বেও কারসাজির কবলে পড়েছে দেশের ছোলা এবং ডালের বাজার। তাদের দাবি, আমদানিকারকরাই কৃত্রিম সংকটের গুজব রটিয়ে ছোলার বাজার অস্থির করে তোলার চেষ্টা করছে। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট এবং ডলারের দাম বাড়ার অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে পাইকারি পর্যায়ে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে অন্তত 2 টাকা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রমজান মাসে সারা দেশে ছোলার চাহিদা মাত্র 1.5 লাখ মেট্রিক টন, কিন্তু রমজান শুরুর অন্তত 1 মাস আগে চাহিদার চেয়ে বেশি ছোলা আমদানি হয়ে গুদামে চলে গেছে। বর্তমানে বৃহত্তর চট্টগ্রামে যে পরিমাণ ছোলার চাহিদা রয়েছে তার কয়েক গুণ বেশি ছোলা মজুত হয়ে আছে খাতুনগঞ্জের বিভিন্ন গুদামে। তারপরও ছোলার দাম বেড়ে চলেছে। চলতি মাসের শুরুতে পাইকারি পর্যায়ে প্রতি কেজি ছোলা 70 টাকা বিক্রি হলো, এখন তা বিক্রি হচ্ছে 75 থেকে 77 টাকায়। পার কেজিতে 5 টাকা ডিফারেন্স হয়ে গেছে। যেমন ধরেন ইউএস ডলারের রেট তখন ছিল 81 টাকা 30 পয়সা, সেটা সর্বোচ্চ বাড়তে বাড়তে 84 টাকা 35 পয়সা পর্যন্ত গেছিল। গাড়ি ভাড়া বেশি, পণ্য খরচ বেশি, মাল শর্টেজ হয়ে যায়, আর ওরা ঠিক মতো মনিটরিং হচ্ছে না আমার মনে হয়। কেজিতে 4-5 টাকা ডিফারেন্স, ওই কম দামেরটা আপনার বেশ দামে বিক্রি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, রপ্তানিকারক দেশগুলো ছোলার বুকিং রেট বাড়িয়ে দেওয়ার পাশাপাশি ডলারের দর বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে দেশের বাজারে। কিন্তু কাস্টমসের তথ্য মতে রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের এলসি খোলা হয় নভেম্বর এবং ডিসেম্বর মাসে, এমনকি মার্চ মাসের মধ্যে পণ্য খালাসও হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে দাম বেড়ে যাওয়াকে কারসাজি হিসেবে দেখছে সাধারণ ব্যবসায়ীরা। এটা রিমোট সরাইয়ে মানে বাজার একটু মানে নাজাল করতেছে, কিন্তু আসলে পর্যাপ্ত বাজার মানে মাল আছে, পারার কোনো সুযোগ নাই। এরা রেট কমা দিলে আমরা কম পাবো, এরা রেট বাড়া দিলে আমরা বেশি দিয়ে লইতে হইব। খুচরা বাজারে গিয়ে কৃত্রিম সংকট বিক্রি করে সেটা তো জানবো না। আমরা বিক্রি করছি 77 টাকা টানা করে, আমরা অ্যাভেলেবেল মাল, ভালো মানেরটা। এদিকে গত 2 সপ্তাহ আগে চট্টগ্রামে প্রতি কেজি ছোলার দাম 70 থেকে 75 টাকা নির্ধারণ করে দিয়েছিল জেলা প্রশাসন। জেলা প্রশাসনের বেঁধে দেওয়া দরে ছোলা বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ী নেতারা দাবি করলেও বাজারের প্রকৃত দর কিছুটা ভিন্ন। আমাদেরকে যে নির্দিষ্ট দামে দর বেঁধে দেওয়া হয়েছিল, আমি বলবো যে এটা ঢাকা সহ অন্যান্য জেলাতে এটা জেলা প্রশাসনের মাধ্যমে দাম বেঁধে দেওয়া হোক। এদিকে পাইকারি পর্যায়ে প্রতি কেজি মসুর ডাল 60 থেকে 68 টাকা, মটর ডাল 31 থেকে 32 টাকা, মুগ ডাল 106 থেকে 112 টাকা এবং খেসারির ডাল 65 টাকা দরে বিক্রি হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর রহমান নিহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত 6 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের নাজিরহাটে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে কমল দে ও শফিকুল আলমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ ও আহতরা জানান, শনিবার সকালে চট্টগ্রাম থেকে মাইক্রোবাসে করে খাগড়াছড়ি পিটিআই এর নতুন কার্যক্রম পরিদর্শনে যাচ্ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর রহমান সহ 7 জন। পথে নাজিরহাটে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। আহত হন ফজলুর রহমান ও চট্টগ্রাম পিটিআই এর সুপার মুশফিকা হোসেন, রফিকুল ইসলাম সহ মাইক্রোবাসের সবাই। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন। অফিস সহকারী হাইকুল ইসলাম ও চালক আলী হোসেন সহ আহত 6 জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন। ড্রাইভার খুবই চেক মতো গাড়ি চালাইছে, কিন্তু হঠাৎ করে যে কোথা থেকে এটা চলে আসলো আমরা এটা কেউ বুঝতেই পারি না। মারা গেছেন আমাদের ন্যাপে মহাপরিচালক মহোদয়, আর আহত আছেন চট্টগ্রাম পিটিআই সুপার, পটিয়া পিটিআই সুপার, পটিয়া পিটিআই হেড ক্লার্ক, ড্রাইভার
আরেকজন এমএলএসএস। মাথায় গুরুতর আঘাত এবং রক্তক্ষরণের কারণে ফজলুর রহমানের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। এছাড়া আহতদের মধ্যে পটিয়া পিটিআই পরিচালক রফিকুল ইসলাম, সুপার মুশফিকা হোসেন ও দয়াল দেব চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। ওনার আসলে হেড ইনজুরি ছিল, তো বোধহয় ইন্টারনাল হ্যামোরেজ হয়েছে, যে কারণে হয়তো খুব অল্প সময়ের মধ্যে উনি মারা গিয়েছেন আর কি। আর যে দুইজন আমাদের কাছে আহত অবস্থায় আসছে, ওদেরও হেড ইনজুরি এবং বডি কাছে। শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল থেকে ফজলুর রহমানের লাশ পরিবারের কাছে ঢাকায় পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার পরই ঘাতক ট্রাকটি জব্দ করে ফটিকছড়ি থানায় রাখা হয়, আর পলাতক চালককে আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, চট্টগ্রাম। পরিস্থিতির কথা বিবেচনা না করেই বাস মালিকদের একের পর এক রুট পারমিট দেয়ায় রাজধানীর গণপরিবহন খাতে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় অনেক রুটের সঙ্গে গড়ে উঠছে অসংখ্য বাস কোম্পানি। ফলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরিবহন খাত। সমস্যা সমাধানে পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলছে বিআরটিএ। তাফসির বাবু রিপোর্ট। লোক বেশি, আয়তন কম, রাস্তাও ছোট, কিন্তু রুট পারমিটের কোনো কমতি নেই এই নগরে। যথাযথ সমীক্ষা ছাড়াই রুট পারমিট দিয়ে দেয় ঢাকার রাস্তায় তৈরি হয়েছে রুটের জট। মিরপুর থেকে আসে, ওদিকে গাবতলীর থেকে আসে, বিভিন্ন রুটের থেকে গাড়ি এক জায়গায়, তো রুট তো একটাই, যানজট থাকে কারণে। একই রোডের গাড়ি এক জায়গায় যাইতেছে, এটা যাত্রী নিয়ে তো মনে করেন যে উড়াউড়ি পারাপারি হইবই। দেখা যায় রাজধানীতে মোটা দাগে উত্তর দক্ষিণমুখী বড় রাস্তা 4টি। এগুলো উত্তরা, মিরপুর, গাবতলী থেকে শুরু হয়ে গিয়েছে ঢাকার দক্ষিণে। এছাড়া পশ্চিম থেকে পূর্বমুখী রাস্তা আছে অন্তত 2টি। তবে হাতে গোনা এই কটি বড় রুটে হিজিবিজি করে সৃষ্টি করা হয়েছে কমপক্ষে 170টি রুট। বিশেষজ্ঞরা বলছেন, নগরীতে যানজট, যাত্রী ভোগান্তি, বিশৃঙ্খলা আর গণপরিবহনে নিয়ন্ত্রণহীনতার পেছনে আছে রুটের এই অযৌক্তিক বিন্যাস। সব কোম্পানির বাস কেন মতিঝিল আসবে, কেন গুলিস্তান আসবে, এইটাকে সম্পূর্ণ অবৈজ্ঞানিক একটা বিন্যাস বলে। কন্ট্রোল কিভাবে থাকবে আপনি বলেন? একটা মালিকের যদি 10টা গাড়ি থাকে, সে 10টা গাড়ি লিজ আউট করছে 10টা ড্রাইভারের কাছে, ওই 10টা ড্রাইভারের কিন্তু অপারেটর কাম মালিক। তারা বলছেন, রুট কমিয়ে নির্দিষ্ট রুট ভিত্তিক আলাদা বাস কোম্পানি করা প্রয়োজন, যেখানে অন্য রুটের বাস আসতে পারবে না। তাদের মতে, শাখা বা সংযোগ সড়ক থেকেও কোনো বাস না ঢুকে শুধু যাত্রী নামিয়ে দেবে মূল সড়কগুলোতে। সবাই এক জায়গায় ঢুকলে পরে বাসের গাদাগাদি হয়, বরঞ্চ কয়েকটা মেইন করিডোরে বড় কোম্পানির বাস থাকবে, তারা ব্রডব্যান্ড কানেকশন হবে, আর আশেপাশের জোন থেকে লুপে ঘুরতে থাকবে আর ফিট করবে, মাঝখানে একটা ট্রান্সফার ফ্যাসিলিটি থাকবে। যদিও বিআরটিএ এখন বলছে, বাসের রুট পুনর্বিন্যাস সহ পুরো ব্যবস্থাটিকেই ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছেন তারা। কোম্পানির সংখ্যা এবং রুট কিভাবে যানবাহন ঢাকা সিটিতে ব্যবস্থাপনা করা যায়, আমরা এটার সাথে যারা যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে নিয়েই আমরা যেই সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা সেই সিদ্ধান্ত নেব। বাস রুট নিয়ে বিশেষজ্ঞরা যেসব পরামর্শ দিচ্ছেন সেগুলো নতুন কিছু নয়। সরকারের নেওয়া গণপরিবহন পরিকল্পনার মধ্যেই রয়েছে এসব পরামর্শ। তবে সেগুলোর বাস্তবায়ন আটকে আছে অজ্ঞাত সব জটিলতায়। এমনকি কোন রুটে যাত্রী সংখ্যা কেমন আর সে অনুযায়ী কীরকম সংখ্যায় বাস নামাতে হবে সে বিষয়েও সুস্পষ্ট কোনো গবেষণা নেই কোনো সংস্থার কাছে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। বিদেশ থেকে অর্থ পাঠাতে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না প্রবাসীদের, খরচ বহন করবে সরকার। আসছে বাজেটে এ ব্যাপারে ভর্তুকি বরাদ্দ থাকবে। শনিবার সচিবালয়ে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ এর সাথে প্রাক বাজেট আলোচনায় একথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মন্ত্রী জানান, আসছে বাজেটে থাকবে না কালো টাকা সাদা করার সুযোগ। অর্থ পাচার রোধে তুলে দেয়া হবে জমির নির্ধারিত দাম। একই সঙ্গে বহুজাতিক কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার সময় এসেছে বলেও জানান অর্থমন্ত্রী। বাজেটের আগে আগে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে আলোচনার অংশ হিসেবে শনিবার সচিবালয়ে অর্থনীতিবিদের সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসেন অর্থমন্ত্রী। শোনেন ইআরএফ সদস্যদের বাজেট ভাবনা ও পরামর্শ। আমাদের পাবলিক ইউনিভার্সিটি ডাবল শিফট করা উচিত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, শিক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়ার কাজ শেষ, এখন বাড়াতে হবে মান। মন্ত্রী জানান, গবেষণায় এবার থাকবে বিশেষ বরাদ্দ। মানটা মোটেই বাড়েনি, এখন মানের দিকে নজর দেওয়া আমাদের প্রয়োজন।
গবেষণার জন্য আমরা বিশেষ অ্যালোকেশন রাখছি এবারকার বাজেটে। পুঁজিবাজার এতদিন ফাটকা বাজার হিসেবে পরিচিত হলেও এখন ভালো অবস্থানে এসেছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, বিদেশি বহুজাতিক কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির আহ্বান জানানো হবে। And at the moment, পুঁজিবাজার is on a very firm footing. And ফাটকা বাজার এটা নয়, এখন একটু অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে পুঁজিবাজারের দিকে। এখন আমি বহুজাতিক কোম্পানিকে বলতে পারি তোমার শেয়ার ছাড়ো। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যারা আসেন না, যে নাও ইউ হ্যাভ এ মার্কেট দেয়া। সম্প্রতি রেমিটেন্সের পরিমাণ অনেক কমে এসেছে। এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, বিনা চার্জেই বিদেশ থেকে অর্থ পাঠাতে পারবেন প্রবাসীরা। আসছে বাজেটে থাকবে না কালো টাকা সাদা করার সুযোগ, ব্যবস্থা নেওয়া হবে টাকা পাচারের বিরুদ্ধে। এখন আমরা চার্জ করি যখন তারা টাকা পাঠায়। প্রধানমন্ত্রী বলেছেন চার্জ করবেন। আই থিঙ্ক উইল ডু ইট। তাদের কোনো পয়সা যাতে লাগে না টু গেট ট্রান্সফার মানি। টাকা পাচারের বিভিন্ন কারণ রয়েছে, যেমন আমরা একটা ল্যান্ড প্রাইস ফিক্স করে দিই, কিন্তু অ্যাকচুয়াল প্রাইস অনেক বেশি হয়। এই টাকা কি করবে? এটা দেশে ব্যবহার করতে পারে না কালো টাকা। আমরা এখন চিন্তা করছি কোনো ল্যান্ড প্রাইস রাখবো না। আসছে বাজেটে মূল্য সংযোজন কর আদায়ের বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ খাত থেকে 40% রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সেই সঙ্গে আয়কর বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও রাজস্ব বোর্ড একযোগে কাজ করবে বলেও জানানো হয় প্রাক বাজেট আলোচনায়। আমরা এ ব্যাপারে সচেতন। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। সলিডারিটি গেমসে প্রথম দিনই পদক বাংলাদেশের। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতলেন রাব্বি হাসান মুন্না। রাজশাহীর গোদাগাড়ীতে আত্মঘাতী 5 জঙ্গি ও আত্মসমর্পণকারী 1 নারী জঙ্গি সহ অজ্ঞাত আরও 15 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মামলাটি করা হয়। এর আগে নিহত 5 জঙ্গির মরদেহ কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করে পুলিশ। পুলিশ জানায়, গোদাগাড়ী থানার এসআই নাইমুল হক বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করেন। এতে আত্মসমর্পণকারী নারী জঙ্গি সুমাইয়া এবং ঘটনাস্থলে নিহত 5 জঙ্গি সহ অজ্ঞাত আরও 15 জনকে আসামি করা হয়েছে। এর আগে দুপুরে নিহত জঙ্গিদের লাশ তাদের পরিবার নিতে অস্বীকৃতি জানালে রাজশাহী কোয়ান্টাম ফাউন্ডেশনের মরদেহ হস্তান্তর করে পুলিশ। বেওয়ারিশ হিসেবে লাশগুলো হেতেম খান কবরস্থানে দাফন করা হবে বলে জানান ফাউন্ডেশন কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে আত্মঘাতী 5 জঙ্গির লাশ রাজশাহী মেডিকেলের মর্গে রাখা হয়। গত বৃহস্পতিবার গোদাগাড়ীর জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এতে আত্মঘাতী হয় জঙ্গি সাজ্জাদ সহ 5 জন। আমরা এই লাশটা বেওয়ারিশ হিসাবে কোয়ান্টাম ফাউন্ডেশন দিতে যাচ্ছে, আর কোয়ান্টাম ফাউন্ডেশন তো বেওয়ারিশ লাশ দাফন করে থাকে। এই তখন থানা থেকে আমাদেরকে যখন লাশটা দিচ্ছে, আমরা তখন দাফন কাফনের ব্যবস্থা করছি। এটা হেতমখা গোরস্থানে। রাজধানীর বনানীতে 2 ছাত্রী ধর্ষণের ঘটনা জানাজানির 10 দিন পর ঘটনাস্থল হোটেল রেইনট্রি পরিদর্শন করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মানবাধিকার কমিশন। ঘটনার প্রায় 1.5 মাস পর ঘটনাস্থল পরিদর্শন করে কোনো আলামত বা নেশা জাতীয় দ্রব্য না পাওয়ার কথা বলেছেন তারা। আর হোটেল কর্তৃপক্ষ বলেছেন, স্ক্যানার মেশিন চালু না থাকায় সাফাত, সাদমান ও নাইমের কাছে কোনো অস্ত্র ছিল কিনা তা নিশ্চিত করতে পারেননি তারা। শনিবার সকাল 10টার দিকে মানবাধিকার কমিশনের 2 সদস্যের প্রতিনিধি দল বনানীর রেইনট্রি হোটেল পরিদর্শন করেন। হোটেল কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন তথ্যের সত্যতা পান তারা। ঘটনার দিন অভিযুক্তরা হোটেলে রুম বুকিং করেন এবং সেখানে অবস্থান করেন এমন তথ্যেরও সত্যতা পান তারা। আমাদের কাছে প্রাথমিকভাবে এটি মনে হয়েছে যে এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে প্রাথমিক আমাদের ধারণা হয়েছে। তবে এই বিষয়টি চূড়ান্ত হবে, আমরা তো বলেছি যে অনেকের সাথে কথা বলতে পারিনি, সবটা বলার পর আমরা আমাদের চূড়ান্ত মতামত তৈরি করতে পারব। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 5 সদস্যের একটি প্রতিনিধি দল 1.5 ঘন্টার অভিযান চালায় রেইনট্রি হোটেলে। বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে ধর্ষণের আগে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানোর কথা মামলার অভিযোগে বলা হলেও সেখানে নেশা জাতীয় কোনো দ্রব্যের অস্তিত্ব পাননি বলে জানান তারা। পুরা হোটেলের তন্ন তন্ন করে আমরা দেখেছি, আমরা এখানে কোনো বেআইনি কোনো কিছু পাইনি এবং এই হোটেলের উপরে আমাদের ভবিষ্যৎ নজরদারি থাকবে। শুধু এই হোটেল না,
প্রতিটা আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, গুলশান, বনানী, শুধু ঢাকা মহানগরী পুরায় আমাদের নার্কোটিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে। আমি নতুন জয়েন করেছি এখানে, আমার আগে যে অফিসাররা ছিল তারা করেছে কিনা আমি বলতে পারবো না। হোটেল কর্তৃপক্ষ জানায় ঘটনার 30 দিন পার হওয়ায় সিসিটিভির কোনো ফুটেজ তাদের কাছে নেই। এছাড়া ঘটনার দিন স্ক্যানার মেশিনে কানেকশন না থাকায় সাফাত আহমেদ ও সাদমান সাকিব সহ অন্যদের কাছে কোনো অস্ত্র ছিল কিনা সে বিষয়ে কোনো তথ্য নেই বলে জানায় তারা। যদিও ওই দুই শিক্ষার্থীর অভিযোগ অস্ত্রের মুখে জিম্মি করেই নির্যাতন চালানো হয় তাদের ওপর। আমাদের স্ক্যানার মেশিনটা তখন ছিল বাট কানেক্টেড ছিল না, সেক্ষেত্রে তারা চেক করেছেন ম্যানুয়ালি, তারা সে ধরনের কোনো কিছু পায়নি এবং আমি মনে করি যে তিনি হয়তো কারোর কাছে এরকম কোনো হেল্প চাননি এবং সে এখন পর্যন্ত অবশ্যই আমাদের কর্মরত যারা আছেন ওনাদের কাছে বলতে পারবেন যে আমি আপনার কাছে হেল্প চেয়েছিলাম, আপনি আমাকে হেল্প করেননি। ঘটনার দিন অনেক চিৎকার করেও কারো সহযোগিতা না পাওয়ার অভিযোগ উঠলেও কোনো রকম অপ্রীতিকর কিছু তাদের নজরে আসেনি বলেও গণমাধ্যমের কাছে দাবি করে রেন্ট্রি কর্তৃপক্ষ। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়িতে মা ছেলে সহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে 9 জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নওগাঁয় প্রচণ্ড বৃষ্টির পর ঝড় শুরু হয়। এ সময় সদর উপজেলার শরীজপুর গ্রামে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়। একই সময় আত্রাই উপজেলার দর্শনা গ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষক সহ 2 জন মারা যান। এছাড়া মহাদেবপুর উপজেলায় আরও একজনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। এছাড়া খাগড়াছড়িতে বজ্রপাতে মা ও ছেলে সহ 3 জনের মৃত্যু হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়াতেও বজ্রপাতে মারা গেছেন আরও একজন। এই গরমে কিছুটা স্বস্তির আশায় রাস্তার পাশে বা ফাস্টফুডের দোকানে বানানো শরবত বা লাচ্ছি খান অনেকে, যার বেশিরভাগই তৈরি করা হচ্ছে মাছ ও লাশ সংরক্ষণের বরফ আর দূষিত পানি দিয়ে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এতে পানকারীরা দীর্ঘমেয়াদে নানা রোগে আক্রান্ত হচ্ছেন। সরকারের পক্ষ থেকে সঠিক তদারকির মধ্য দিয়ে এসবের মান নিয়ন্ত্রণের দাবি করা হলেও ভিন্ন মত বিশেষজ্ঞদের। নুরুল আলম নয়নের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তাহিয়া রুবায়াত অপলা। গ্রীষ্মের তীব্র দাবদাহ, একটু স্বস্তির আশায় রাস্তার পাশের শরবত বা লাচ্ছির দোকানে এভাবেই হরহামেশায় ভিড় করছেন পথচারীরা। তবে তৃষ্ণা মেটানোর আশায় গ্রহণ করা এই পানীয়র সঙ্গে একই সময়ে ভোক্তাদের শরীরে ঢুকে যাচ্ছে নানা ধরনের দীর্ঘমেয়াদী অসুখ। আমরা তো সাধারণ জনগণ যেখানে যা পাই তাই খেতে হয়। আমরা আসলে জানি না যে ওখানে আমরা যে লাচ্ছিটা খাচ্ছি ওরা বরফটা কোথা থেকে দিচ্ছে। গরম থেকে স্বস্তি পেতে হলে কোথাও না কোথাও তো যেতেই হবে, কোথায় যাব, এই জন্যই আমরা এখানে বসতে হয়। রাজধানীর কয়েকটি বরফ তৈরির কারখানা আর শরবতের দোকান ঘুরে সময় সংবাদের অনুসন্ধানে উঠে আসে বাস্তব চিত্র। রাজধানীর অধিকাংশ শরবতের দোকানে যে বরফ ব্যবহার করা হচ্ছে তা মূলত মাছ ও মৃতদেহ সংরক্ষণের জন্য তৈরি করা। ওয়াসার দূষিত পানি দিয়ে বানানো এই বরফই প্রতিদিন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন শরবতের দোকানে। এই বরফগুলা মাছে বিক্রি হচ্ছে এবং খাবারের জন্য নেয়। নদীর সাইডের কারখানা তো ওই নদীর পানি এবং লবণ এগুলোর মাধ্যমে এটা ক্ষতিকর। তারপরে আমরা ওইখানে বলি ভালো বরফটা দেওয়ার জন্য, এরা বলে আইসক্রিমের বরফ দেয়, সেই কারণে এটা আমরা আনি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই খাবারগুলো খাওয়ার ফলে ডায়রিয়া, জন্ডিসের পাশাপাশি দীর্ঘমেয়াদী রোগ সৃষ্টি হচ্ছে মানব শরীরে। এগুলো খেলে পরে আমাদের হরহামেশাই পেটের পীড়া হতে পারে বা অনেকদিন খেলে অনেক ধরনের ক্রনিক একটা ইনফেকশন কিন্তু আমাদের বডিতে থেকে যায়। এটা এখনো ঠিক অত স্ট্রিক্টলি আমি বলবো যে আইনটা এভালুয়েশন বা মনিটরিংটা এটা হচ্ছে না। তবে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে দাবি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। আমাদের যে সীমিত জনবল নিয়ে আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করেছি। প্রচন্ড গরম আর দাবদাহ থেকে রক্ষা পেতে সাধারণ জনগণ বেছে নিচ্ছেন ফাস্টফুডের দোকানের লাচ্ছি কিংবা রাস্তার পাশের শরবতের দোকানগুলোকে। কিন্তু এগুলোর মূল উপাদান পানি আর বরফ অস্বাস্থ্যকর হওয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এক্ষেত্রে পর্যাপ্ত তদারকির পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। বাংলাদেশ অচিরেই বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের 11তম দেশে পরিণত হবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার বোস্টনে বাংলাদেশ ডেভেলপমেন্ট কনফারেন্স শীর্ষক সেমিনারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ডেভিড মিলে বলেন, তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের আরও করণীয় আছে। একই সঙ্গে কয়লা ভিত্তিক জ্বালানি কর্মসূচির সমালোচনা করেন সেমিনারে অংশ নেওয়া বক্তারা।
যুক্তরাষ্ট্র থেকে TM মামুনের ছবি নিয়ে শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। বোস্টনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক এক সেমিনারে উঠে আসে বাংলাদেশের পোশাক শিল্প, জ্বালানি ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন বিষয়। জাতিসংঘ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, হার্ভার্ড সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ও গবেষকরা এই সেমিনারে অংশ নেন। বাংলাদেশের সামিট গ্রুপের সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সাবেক উপপ্রধান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ডেভিড মিলে বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও অর্থনৈতিক ও সামাজিক সহ বেশ কিছু খাতে সমস্যা রয়েছে, তবে দেশটির সরকার এই সমস্যা থেকে উত্তরণে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে বর্তমান সরকার বেশ সাফল্য দেখিয়েছে। প্রফেসর এমিরেটাস গুস্তাভো পাপানেক বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রশংসা করলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সহ গেল এক দশকে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে যে সাফল্য অর্জন করেছে তা উন্নয়নশীল বিভিন্ন দেশের জন্য অনুকরণীয়। বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ এবং শ্রমশক্তি রয়েছে, তাদেরকে কাজে লাগাতে সুপরিকল্পিত নীতি গ্রহণ করতে হবে। কয়লা ভিত্তিক জ্বালানির সমালোচনা করার পাশাপাশি সরকারের কর নীতি সংশোধনের উপর গুরুত্ব আরোপ করেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। কয়লা ট্রান্সপোর্ট করে যেখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে দিতে হবে। আমাদের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের গ্রিড অলরেডি আছে। সামগ্রিকভাবে দেখতে গেলে আমার মতে গ্যাস ভিত্তিক বড় বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে। সেমিনারে অংশ নিয়ে বাংলাদেশকে নতুন করে জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী শিক্ষার্থীরা। আমাদের পলিসি মেকাররা তারা আমাদের দেশকে নিয়ে আরো চিন্তা করছেন এবং তারা এক্সপার্টদের সঙ্গে কথা বলছেন, তো এটা অবশ্যই একটা আশার বিষয়। করাপশন কেমনে স্টপ করতে হয় অথবা চাইল্ড ম্যারেজ কেমনে স্টপ করতে হয় ওটা নিয়ে আমি অনেকে কথা বলতে দেখেছি। দিনব্যাপী বাংলাদেশ ডেভেলপমেন্ট কনফারেন্সে গবেষক, শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রেখেছেন। তাদের সবার বক্তব্যেই একটি কথাই উঠে এসেছে, অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। তবে সেই সম্ভাবনাকে বাংলাদেশ কাজে লাগাতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়। বোস্টনের হার্ভার্ড ল স্কুল থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ায় জলপ্রপাতে সাঁতার কাটতে গিয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশের পাহাং রাজ্যের চামাংয়ে অবস্থিত একটি পিকনিক স্পটে বন্ধুদের সঙ্গে বেড়াতে যান মোহাম্মদ মনির হোসাইন জালাল নামের ওই বাংলাদেশি। পানিতে গোসল করতে নামলে জলপ্রপাতে তলিয়ে যান তিনি। উদ্ধারকর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর বিকেলে তার লাশ উদ্ধার করেন। লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের জন্য লাশটি রাখা হয়। সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার ভোরে মক্কা থেকে ওমরা পালন শেষে কর্মস্থলে ফেরার পথে দাম্মামের হাফার আল বাতেনের নিকটবর্তী উম্মে জমজম এলাকায় গাড়ির চালক সহ ওই 5 বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়। নিহত 4 জনের বাড়ি ফেনী সদর থানার বারাই গ্রামে। গাড়ি চালকের বাড়ি দিনাজপুরের বিরামপুর থানায় বলে জানা গেছে। সৌদি আরব থেকে টেলিফোনে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আরিফুর রহমান। সৌদি আরবের মক্কা থেকে আজ ওমরা হজ পালন শেষে কর্মস্থলে ফেরার পথে দাম্মাম প্রদেশের হাফার আল বাতেনের নিকটবর্তী উম্মে জমজম এলাকায় স্থানীয় সময় ভোর 5টার দিকে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন ও গাড়ি চালক সহ মোট 5 জন বাংলাদেশের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহত আব্দুল আজিজের স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য হাফার আল বাতেনের হাসপাতাল থেকে রিয়াদের শিমুসি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে অবস্থানরত নিহত আব্দুল আজিজের ভাগিনা শেকায়েতুল ইসলাম স্বপনের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থলে তার মামা ফেনী জেলা সদরের বড়াই গ্রামের আব্দুল আজিজ, তার ছেলে আরাফাত বিন আজিজ, তার মেয়ে রুবাবা বিন আজিজ ও তার শাশুড়ি আকলিমা বেগম এবং তাদের গাড়ির ড্রাইভার দিনাজপুর জেলার বিরামপুর থানা কাটলা গ্রামের মাসুদ রানা নিহত হয়। আহত অবস্থায় তার মামি ও মামাতো বোন প্রথমে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মামাতো বোন রুবাবা বিন আজিজ মারা যায় এবং এক্ষেত্রে তার মামির অবস্থা আরো আশঙ্কাজনক বলে সে জানিয়েছে। তার মামিকে উন্নত চিকিৎসার জন্য রিয়াদের সরকারি হাসপাতাল শিমুসিতে স্থানান্তর করা হয়েছিল। গাড়ির ড্রাইভার মাসুদ রানার অসতর্ক গাড়ি চালানো এবং তার ঘুমের কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়ক থেকে বেরিয়ে উল্টে পড়ে যায় এবং ঘটনাস্থলে তার মামা আব্দুল আজিজ
এবং ড্রাইভার মাসুদ রানা সহ অন্যরা নিহত হয়। তার মামা হাফারাল বাতেনে একজন ব্যবসায়ী, দীর্ঘদিন থেকে তিনি হাফারাল বাতেনে ব্যবসা করছেন। গত কয়েকদিন আগে তিনি স্ত্রী, সন্তান ও শাশুড়িকে ভিজিট ভিসায় সৌদি আরবে এনেছিলেন এবং তাদেরকে নিয়ে আজ মক্কায় ওমরা হজ পালন শেষে নিজ কর্মস্থল হাফারাল বাতেন থেকে ফেরার সময় মূলত এই দুর্ঘটনাটি ঘটে। জাপানের একটি অভিবাসন কেন্দ্রে বাংলাদেশ সহ 12টি দেশের 20 জন নাগরিক তাদের সঙ্গে অমানবিক আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে অনশন শুরু করেছেন। শুক্রবার দেশটির একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিবৃতিতে এ তথ্য জানান। তারা টোকিও রিজিওনাল ইমিগ্রেশন ব্যুরোতে বন্দী রয়েছেন। ডিটেনশন সেন্টারগুলোর সার্বিক পরিস্থিতি উন্নয়নের দাবিতে অনশনের ডাক দেন এই অভিবাসন প্রত্যাশীরা। গত মার্চে জাপানের একটি অভিবাসন কেন্দ্রে এক ভিয়েতনামি নাগরিকের মৃত্যুর পর ডিটেনশন সেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিবাসীদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ তোলেন প্রবাসীরা। এই ঘটনার পর বিভিন্ন নাগরিক ও মানবাধিকার সংগঠনগুলো জাপান সরকারের অভিবাসীদের দীর্ঘদিন আটক রাখা ও তাদের প্রয়োজনীয় সহযোগিতা না দেওয়ার নীতির সমালোচনা করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার সঙ্গে ছবি তোলার অপরাধে যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি শেখ শামসুদ্দিন আহমেদ শামীমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আগামী 8 জুনের নির্বাচনে ব্রিটেনের লেবার দলীয় এমপি প্রার্থী বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিকীর নির্বাচনী প্রচারণার যোগ দেওয়ার পাশাপাশি শেখ রেহানার সঙ্গে ছবি তোলেন শেখ শামসুদ্দিন আহমেদ শামীম। এর পরপরই শুক্রবার যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদের স্বাক্ষরিত এক বার্তায় সভাপতির পদসহ দলের সকল কাজ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে অভিযোগ করেন শামীম। এ বিষয়ে বিএনপির এম এ মালিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকা এবং কলকাতার মধ্যে যোগাযোগ বাড়াতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে ঢাকা ও কলকাতা প্রেস ক্লাব। শনিবার সন্ধ্যায় কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান ও কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর এ অঙ্গীকার করেন। এ সময় আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি এবং বাংলাদেশের অপু শিক্ষা ও পরিবেশ ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন তারা। এতে তারা ছাড়াও বাংলাদেশ স্বাধীনতা সাংবাদিক ফোরামের সভাপতি বরুণ ভৌমিক এবং সিনিয়র সাংবাদিক কল্যাণ সাহা উপস্থিত ছিলেন। এ সময় তারা নিজেদের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান ভিসা সমস্যা সমাধানেরও আহ্বান জানান। রোববার শফিকুর রহমান সহ প্রেস ক্লাবের প্রতিনিধি দলকে কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক সম্বর্ধনা দেওয়ার কথা রয়েছে। সলিডারিটি গেমসের খবর। আসরের প্রথম দিনই সাফল্য পেয়েছে বাংলাদেশ। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের রাব্বি হাসান মুন্না। 245.5 স্কোর করেন এই শুটার। অন্যদিকে কমনওয়েলথ গেমসে রৌপ্যজয়ী আব্দুল্লাহ হিল বাকিকে নিয়ে অনেক আশা থাকলেও তিনি এই ইভেন্ট শেষ করেছেন পঞ্চম হয়ে। চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসেও বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় ডিসিপ্লিন শুটিং। তবে পদকের আশা ছিল 10 মিটার এয়ার রাইফেলে। বাছাই পর্ব থেকেই দারুণ খেলতে থাকেন বাংলাদেশের দুই প্রতিনিধি। 624 স্কোর করে বাছাই পর্বে দ্বিতীয় হয়ে শুট অফ নিশ্চিত করেন রাব্বি। রাব্বির মতো তেমন ভালো না করলেও বাকি 620.3 স্কোর করে নিশ্চিত করেন পদকের লড়াই। স্বর্ণের জন্য তুরস্কের ওমর আকগুনের সঙ্গে লড়াইটা বেশ জমে ওঠে বুন্নার, কিন্তু শেষ পর্যন্ত তুরস্কের আকগুনের সঙ্গে পেরে ওঠেননি বাংলাদেশের তরুণ শুটার মুন্না। 245.5 স্কোর করে রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে, আর 249.8 স্কোর করে স্বর্ণ জয় করেন ওমর আকগুন। উজবেকিস্তানের সাইদ খুন জিতেছেন ব্রোঞ্জ। বাংলাদেশের আরেক প্রতিনিধি বাকি হয়েছেন পঞ্চম। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা রেজওয়ান হারুন যুক্তরাজ্য থেকে দেশে ফিরে এখন আত্মগোপনে। অবস্থান খতিয়ে দেখা হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভিন্নমত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করে গণতন্ত্র ধ্বংস করেছে সরকার। মন্তব্য বেগম জিয়ার, বলেন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে আনা হবে গণতন্ত্র।
রোজায় ডাল ছোলার দাম বাড়বে না, সরকারের এমন ঘোষণার সঙ্গে মিল নেই বাস্তবে। সংকটের গুজব রটিয়ে দাম বাড়াচ্ছে আমদানিকারকরা, দাবি পাইকারদের। মনিটরিং এর পরামর্শ। আসছে অর্থবছর থেকে রেমিটেন্স পাঠাতে লাগবে না বাড়তি টাকা, জানালেন অর্থমন্ত্রী। থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। এবং সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 বাংলাদেশি নিহত, তাদের বাড়ি ফেনী ও দিনাজপুরে। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।